পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ আর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান তেমন বড় কোনো ইস্যু নয়। রাজনীতি নিয়ে গর্ব করা বাঙালি ফেঁসে আছে ধর্ম আর ভাষা কেন্দ্রিক বিভাজন ও বিদ্বেষের জালে। একদল হিন্দু মুসলমানের বাইরে অন্য কোনো পরিচয় দেখতে পাচ্ছে না বাঙালির। অন্য দল ভাষা কেন্দ্রিক পরিচয় ও অস্মিতাকে ব্যবহার করতে চাইছে দুর্নীতির পাহাড়কে আড়াল করতে। এর বাইরে কি কোনো রাজনীতি নেই? শুরুতে তুমি যেটা বললে, খুব ছোট্ট করে বললে, সেটাই আমার কথা। মানুষের তো অজস্র রকম পরিচয় আছে। তার একটা ধর্ম থাকে, তার একটা ভাষা থাকে, তার একটা কর্ম থাকে, তার একটা অর্থনৈতিক অবস্থান থাকে। আমাদের দেশে ভারতীয় সমাজে জন্মালে তার একটা জাতও থাকে। এগুলো হচ্ছে বাস্তব। তার নানা রকম পছন্দ থাকে। অনেকভাবে মানুষকে অনেকগুলো পরিচয় মানুষ একই সঙ্গে। রাজনীতির ক্লাসিক্যালি ঘোষিত উদ্দেশ্য ছিল যে মানুষ যাতে সুস্থ সমাজবদ্ধ জীবনযাপন করতে পারে, জীবনযাত্রার মান তাদের যাতে উন্নত হয়, সেই দিকে লক্ষ্য রাখা। তার জন্য মনে করা হতো যে ভাষা এবং ধর্মের পরিচয়টা গৌণ। মানুষের কর্ম, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কতটা সে ভোগ করছে, এগুলো গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ আজকাল এই আধুনিক যে ধারণা, রাজনীতির যে ক্লাসিক্যাল রাজনীতির যে আধুনিক ধারণা, আমি কোনো নির্দিষ্ট মতবাদের কথা বলছি না। পশ্চিমবঙ্গ রাজনীতির দিকে আজকে তাকালে মনে হয় সম্পূর্ণ উল্টো দিকে আমরা যাত্রা করেছি। এই যে এত গর্ব ছিল বাঙালি, আমরা দেখি খুব রাজনীতি সচেতন জাতি, স্বাধীনতা সংগ্রামে আমরা নেতৃত্ব দিয়েছি, এখানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানকার বামপন্থী নেতারা বলতেন। তার বিন্দুমাত্র কোনো লক্ষণ আজকে দেখতে পাই না। যেটা তুমি বললে, দুটো প্রধান রাজনৈতিক দলের কথা যদি ধরি, একদল হিন্দু মুসলমানের বাইরে কোনো পরিচয় খুঁজে পায় না। দুজন মানুষ মারা গেলে দুজন হিন্দু মারা গেছে বলে তারা প্রথম বলে। এটা আমরা যে সাংবাদিকতা আগে করেছি তাতে আমার জন্য অপরাধ ছিল। দুজন মানুষের পরিচয় শুধু দুজন হিন্দু হতে পারে। আর অন্য দলটা, মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সভা হয়েছে, খুব যথার্থ কারণেই হয়েছে, হওয়া উচিত। সারা দেশে যেভাবে বাংলা বলার জন্য বাংলাভাষীরা অত্যাচারিত হচ্ছে, পীড়িত হচ্ছে, যথার্থভাবে প্রতিবাদ হওয়া উচিত এবং হচ্ছে। কিন্তু এই ভাষাগত পরিচয়, ভাষাগত অস্মিতা, এটাকে জাগিয়ে তুলে তারা যেন বাকি সবকিছু আড়াল করতে চাইছে। এই যে শিক্ষাক্ষেত্রে কি অবস্থা, কর্মসংস্থান নেই, অর্থনৈতিক উন্নয়ন এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেশে তরুণ প্রজন্ম কাজের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে, এ সমস্ত নিয়ে কোনো ভাবনা চিন্তা চোখে পড়ে। তাই খুব দুঃখের সঙ্গে আজকে বলতে হয়, যেটা তুমি শুরুতে বললে আর কি, এই দুটোর বাইরে অন্য কোনো রাজনীতির সন্ধান কি আমাদের এখানে আর দেখা যাবে না কোনোদিন? আমি জানি না, এখনো পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখছি না। কিন্তু আমাকে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, সাংবাদিক হিসেবে খুব হতাশ করে আজকে বাংলার রাজনীতির এই গতি, যেখানে ভাষা ধর্মের বাইরে মানুষের মধ্যে আর কিছু নেতারা দেখতে পাচ্ছেন না। মূলত আপনাদের বক্তব্যের সঙ্গে একমত, কিন্তু আমি একটা যে ক্ষেত্রে শুধু একটু পার্থক্য স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে ভাষা, বিশেষ করে ভাষার প্রশ্নে যে একটা ভাষার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি আমাদের বাঙালিদের ইতিহাসও দেখেন, যে ভাষাকে কেন্দ্র করে যে মানে আন্দোলন বা যে সংগ্রাম, যে গণ সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস যে মানে বাঙালিদেরও রয়েছে, কাজেই এই ভাষাকে গুরুত্ব দেওয়া এবং সেই প্রশ্নে আন্দোলন করা এবং সেটাকে আপামর জনসাধারণের মধ্যেও নিয়ে যাওয়ার যে প্রশ্নটা, এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। ধর্মটা আমার কাছে গৌণ, কিন্তু ভাষার প্রশ্নটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করি। এটা আমি আপনাদের মানে সুদীপ্ত বাবুর বক্তব্যের মানে হয়তো অসাবধানতা বশত মানে যে ঝোঁকটা এসছে, তাতে আমার এই জায়গাটা স্পষ্ট করা দরকার। অন্যদিকে যে মূল প্রশ্নটা মানে উনি থ্রো করতে চাইছেন, যে অর্থনীতি বা সামাজিক অর্থনৈতিক নীতি বা সামগ্রিকভাবে গোটা সমাজ যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে যে রাজনীতির কথাটা বলা দরকার ছিল, যে রাজনীতির কথাটা খুব জোরের সঙ্গে সামনে আনা দরকার,
এমনকি যে এই যে পরিযায়ীদের নিয়ে যে আজকে যে আন্দোলনটা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের যে বিপন্নতা, সেটা তো সত্যি। কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের যে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী হতে হচ্ছে কেন? কোন অর্থনীতির কারণে পরিযায়ী শ্রমিকদেরকে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে এবং দেশের বাইরে, দেশের ইসরায়েলের যখন এই যুদ্ধ চলছে, মানে এই ভয়ঙ্কর যুদ্ধ যেখানে, সেইখানে পর্যন্ত আজকে ইসরায়েলে 65 লক্ষ ভারতীয়কে শ্রমিক হিসেবে, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, একেবারে মেনুয়াল ওয়ার্কার কাজ করার জন্য ভারত থেকে সেখানে রপ্তানি করা হচ্ছে। এবং আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেই তিনি বলেছেন যে আগামী দিনে ভারতবর্ষ হবে যে মানব শক্তি প্রচারের, মানব শক্তি কি জান রপ্তানির একটা অন্য প্রধান কেন্দ্র। অর্থাৎ এই যে দেশের মধ্যে কাজ তৈরি করা, দেশের যে অর্থনীতি, এমন একটা অর্থনীতি তৈরি করা হচ্ছে যে অর্থনীতিতে মানুষের কাজ তৈরি হচ্ছে না, এবং সম্পদটা একেবারে সাম্প্রতিক রিপোর্টেও দেখলাম যে দেশের সম্পদের 40% 1% মানুষের হাতে, এবং নিচের দিকে যে 50% তাদের হাতে খুব সামান্য মানে সম্পদের তারা অধিকারী। এবং অন্যদিকে এমনকি যারা চাকরি করেন, যে সব আমলা বা যারা কোম্পানির ডিরেক্টর, তাদের যে বেতন আর সাধারণ কর্মচারীদের বেতনের যে ফারাক, যে একটা ভয়ঙ্কর একটা ফারাক যেখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে প্রশ্নগুলোকে, যে অর্থনীতি এই ধরনের একটা সামাজিক কাঠামো নির্মাণ করছে, এই ধরনের সম্পদের কেন্দ্রীভবন করছে, সেই অর্থনীতিকে নিয়ে প্রশ্ন করা, এমনকি বিরোধী রাজনৈতিক দল, এই যে কথা, যাদের দুজনের কথা বললেন, যেমন রাজ্যে যারা ক্ষমতাসীন বা কেন্দ্রে যারা ক্ষমতাসীন, তার বাইরেও যে বামপন্থী রাজনীতিকরা রয়েছে বা অন্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও এই প্রশ্নের কোথায় রাজনীতির কথা আনছে। তারাও তো এই ফান্ডামেন্টাল যে মৌলিক প্রশ্নগুলো, যে রাজনীতির কথাটা সুদীপ্তবাবু বললেন, সেই রাজনীতির কথাটা তারাও কিন্তু আনছে না। তারাও এই রাজনীতির, যে রাজনীতি এরা চালাচ্ছে, এখান থেকে যে প্রশ্নগুলো বা কিছু উঠে আসছে সেগুলোকে নিয়ে তারা বলছে, কিন্তু মৌলিক প্রশ্নগুলো তারাও আনছে না এবং আনতে পারবে না। তার কারণ হচ্ছে অন্য রাজ্যে তারা যেখানে শাসন ক্ষমতা চালাচ্ছে, বা এখানে যখন তারা 34 বছর শাসন চালিয়েছে, শেষের বিশেষ করে 10, 15, 20 বছর, শেষ 15 বছর, তারাও মূলত কিন্তু একই জায়গায় একই ধরনের রাজনীতি, একই ধরনের অর্থনীতি চালিয়েছে। কাজেই মৌলিকভাবে যে প্রশ্নটা, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে মানে শুধু এই দুটো রাজনীতির প্রশ্ন নয়, পুরো সংসদীয় রাজনীতির সমস্ত রাজনৈতিক দলে যে একটা এমন একটা চক্রের মধ্যে চলছে, সেইখানে আরো গভীরে আলোকপাত করাটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কৃতির প্রশ্নে আমি একটা কথা যেটা খুব আমার মানে খুব হন্ট করে, সেটা হচ্ছে, দেখুন বাঙালি খুব সংস্কৃতি, কি বলবো, সংস্কৃতি বাঙালির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই আজকাল বহু সংগঠন এবং বহু রাজনৈতিক দলের হোর্ডিং দেখছি, মানে সেখানে যারা যেটা নিয়ে মিছিল মিটিং এ যাচ্ছে বা প্ল্যাকার্ড দেখছে, সেখানে লেখা রয়েছে ধর্ষণ সংস্কৃতি এবং খুনের সংস্কৃতি। অর্থাৎ এই সংস্কৃতির আগে এই বাংলাতে ধর্ষণ শব্দটা যুক্ত হচ্ছে। এটা একটা খুব কি বলবো, একটা খুব বেদনাদায়ক একটা জায়গা বাঙালির পক্ষে। যে প্রশ্নটা মানে এই যে সংস্কৃতিবান একটা জাতি, তার সেখানে আজকে বলছে যে মানে উঠছে, এবং খুব 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 যুক্তিসঙ্গত ভাবে এই প্রশ্নটা আজকে কিন্তু, যে যেভাবে কলেজে, নিজের কলেজে যে ছাত্রীদের ধর্ষণ হচ্ছে পরপর, বা IIM এর মতো জায়গা যেখানে ধর্ষণ হচ্ছে, বা মানে সেইখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না। এবং সেটা গোটা ভারতেই ছবিটা আলাদা খুব কিছু এরকম নয়। একইভাবে শিক্ষার ক্ষেত্রে আপনি যদি দেখেন, যেখান থেকে আসলে মৌলিক রাজনীতি যেখানগুলো থেকে ওঠার কথা, যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটার কথা বলা হচ্ছে, যেখানে পুরো শিক্ষাকে একটা বাণিজ্যিকীকরণ করা, সেই শিক্ষার ক্ষেত্রে আপনি দেখুন এই পশ্চিমবাংলায় মুখে বিরোধিতা করছে একেবারে সবার আগে কিন্তু সেই জাতীয় শিক্ষানীতি, সেই বাণিজ্যিকীকরণ, প্রাইভেটাইজেশন, প্রাইভেট যে প্রাথমিক স্কুলগুলো, এই পশ্চিমবাংলায় 8207টা স্কুল, যেগুলো সরকারি স্কুল, প্রাথমিক স্কুল, সেগুলো তুলে দেওয়া হচ্ছে। এইটাই তো আসলে জাতীয় শিক্ষানীতির পলিসি, অথচ মুখে তারা বিরোধিতা করছে। অন্য কোন রাজ্যে এই মৌলিক প্রশ্নগুলো কিন্তু আজকে তুলে বিরোধিতা করা হচ্ছে না। স্কুলগুলো যে লাইব্রেরিতে, আশ্চর্য, স্কুলগুলো
তো মানে লাইব্রেরির জন্য হঠাৎ টাকা যখন অনুমোদন হলো, একটু আশ্চর্য হয়েছিলাম যে লাইব্রেরির জন্য সরকার টাকা দেবে। তারপরে দেখলাম যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর 95টা বই স্কুলগুলোকে কিনতে বাধ্য করা হচ্ছে। প্রত্যেকটা লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর 19টা বই, তার লেখা বই রাখতে বাধ্য হবে। এই যে যদি সংস্কৃতি হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার অধীনে যে স্কুলগুলো, তার পরিচালনার অধীনে, সেখানে একটা স্কুলগুলোকে বাধ্য করছে যে সেখান থেকে তার লেখা বই কিনতে, এ তো একটা খুব বেদনাদায়ক ব্যাপার। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, প্রত্যেকটা প্রশ্নে আপনারা যে প্রশ্নটা তুলতে চাইছেন এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। আমি মানে মূল প্রশ্নটার সঙ্গে অবশ্যই একমত, কিন্তু শুধু আমি এটা বলতে চাই যে এটা শুধু দুটো রাজনৈতিক দল নয়, গোটা সংসদীয় ব্যবস্থার মধ্যেই এই যে একটা ভয়ানক একটা ভিসিয়াস সার্কেল, তার মধ্যে কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে। এইখানে একটা বিগ পুশ, অর্থনীতির ভাষায় এই যে বিগ পুশটা খুব দরকার। সেই বিগ পুশটা কোথায় কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে।